আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। হ্যাঁ, আজকের একটা বিশেষ গত 8ই সেপ্টেম্বর একটা বাংলাদেশের একটা সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করা হয়েছে ওই দাবির প্রতিবাদ জানিয়ে একটা আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, জাস্ট আমি একজন বাংলাদেশের নাগরিক, প্রবাস থেকে সাধারণ একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আজকে আপনাদের উদ্দেশ্যে আমার লিখিত বক্তব্য পাঠ করছি। আপনারা সবাই জানেন দাওয়াতে তাবলীগের একটা মেহনত আজকে বিশ্বব্যাপী খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই মেহনতের মধ্যে গত 2018 থেকে বাংলাদেশের ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। এখানে পক্ষ বিপক্ষ কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। আমি অনেকটা নিরপেক্ষভাবে আমার লিখিত বক্তব্য আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। মূলত এই লিখিত বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে গত 8ই সেপ্টেম্বর, এই জাস্ট গতকালকে বাংলাদেশে 8ই সেপ্টেম্বর ছিল, জাতীয় প্রেস ক্লাবে যে গোষ্ঠীটা এই প্রেস ক্লাবের প্রেস ব্রিফিং করেছেন তাদের কিছু কথার প্রতিবাদ স্বরূপ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং দাওয়াতে তাবলীগের একজন সমর্থক হিসেবে আমার কিছু বক্তব্য তুলে ধরছি। তাবলীগের নামে মিথ্যাচার নিন্দনীয়। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে একটি উগ্র গোষ্ঠী। তাবলীগ জামাতের সংঘাতকে উস্কে দিয়ে আবারও ধর্মীয় সাম্প্রদায়িকতা দাঙ্গা তৈরির ষড়যন্ত্র করছে একটি চিহ্নিত কুচক্রী মহল। সামনে নির্বাচনের আগে আবার ধর্মীয় সংঘাত ও মব সৃষ্টির পায়তারা করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। বিশ্ব ইজতেমা ইস্যুকে ব্যবহার করে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে রাষ্ট্রকে তারা অস্থিতিশীল করতে চায় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তাবলীগ জামাত বাংলাদেশের একটি অহিংস অরাজনৈতিক আন্দোলন। বারবার এই দাওয়াতি আন্দোলনের উপর নানান মিথ্যাচার অপপ্রচার করে একে কলুষিত করা ও দেশকে সংঘাতময় করে তোলার চেষ্টা চলছে। বরাবরের মতো যখন রাষ্ট্র, সরকার এবং দেশের শীর্ষ আলেমরা তাবলীগ জামাতের চলমান বিবাদকে নিরসন করে বিশ্ব ইজতেমা এবং উভয় পক্ষের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চান, তখন একটি চিহ্নিত উগ্রপন্থী বিভিন্ন ভুয়া নামে তাবলীগের হিতাকাঙ্ক্ষী সেজে সংঘাতময় পরিবেশ তৈরি করতে মরিয়া হয়ে ওঠে। গতকাল সোমবার 8ই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে কথিত সচেতন আইনজীবী পরিষদ নামে ভুইফোর একটি অখ্যাত সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং এরকম উগ্র উস্কানিমূলক বক্তব্য ও মিথ্যাচার করেছে। তাদের সাথে কয়েকজন চিহ্নিত উগ্রপন্থী আলেমকে দেখা গিয়েছে যারা দাওয়াতে তাবলীগের সঙ্গে দুই পক্ষের কোনো গ্রুপের সঙ্গে জড়িত নয়, যারা তৃতীয় পক্ষ হিসেবে এইসব ষড়যন্ত্রের মূল হোতা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যুক্তরাষ্ট্র তথা বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে সচেতন নাগরিক হিসেবে আমরা এসব ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার ও অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের আচরণ, শব্দচয়ন এবং মিথ্যাচার কোনোভাবেই তাবলীগের অহিংস আন্দোলন ও দাওয়াতি মেহনতের সাথে যায় না। ধর্মীয় মতবিরোধের আগুনে পেট্রোল ঢেলে কারা ধর্মীয় এই অঙ্গনকে বারবার নামে বেনামে নানান ব্যানারে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গত কয়েকদিন আগে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উভয় পক্ষের কাজের সুন্দর পরিবেশ তৈরি করার বিষয়ে গণমাধ্যমে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন। এটা জাস্ট গত মাসে, এবং আপনারা যারা আছেন এটা এখনো মিডিয়াতে আছে যে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উনি নিজেই একটা কমিটি গঠনের প্রস্তাব করেন এবং বলেন বিবাদমান যে দুইটা তাবলীগের গ্রুপ আছে বাংলাদেশে, দুই গ্রুপ থেকে দুইজন করে এবং সরকারি পর্যায়ের 3 জন, মোট 7 জনের নেতৃত্বে একটা কমিটি উনি ঘোষণা করেন। যারই পরিপ্রেক্ষিতে ওই দিন সরকার গণমাধ্যমে সরকারি সিদ্ধান্ত তুলে ধরেন উভয় পক্ষর সহ অবস্থানের মাধ্যমে দাওয়াতে তাবলীগের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই দিন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বৈঠক শেষে উভয় পক্ষের কাজের সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে সুচিন্তিত এবং সুন্দর মতামত পেশ করেন। ওনার মতামতকে ওই সময় তাবলীগের বিবদমান দুইটা গ্রুপ সকলেই সমর্থন করেন। কিন্তু
যখনই এমন সমাধানমূলক শান্তিপূর্ণ আলোচনা চলমান হয়, তখন একটি উগ্রপক্ষ, যেটা তাবলিগের তৃতীয় পক্ষ হিসেবে গত 2018 থেকে দাওয়াতে তাবলিগের মধ্যে ঢুকছে, তারা পরিবেশকে অশান্ত করার পায়তারা করে। আমি এখানে কোনো পক্ষ বা কোনো কারোর পক্ষ না, এটার একজন নাগরিক হিসেবে সুচিন্তিত এবং সুনির্দিষ্ট তথ্যগুলো আপনাদের সামনে পেশ করছি। আমরা লক্ষ্য করছি সংবাদ সম্মেলনে গত 8ই সেপ্টেম্বর গতকালকে লিখিত বক্তব্য পাঠ করেন কথিত সচেতন আইনজীবী পরিষদের ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার, যিনি চরম মিথ্যাচার নির্লজ্জ বক্তব্য রেখেছেন, যা বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও আদালতের প্রতি অবমাননার শামিল। যারা বারবার একপক্ষের কাজ নিষিদ্ধের মেকিয়ে আবদার তুলে, তারা কখনোই শান্তিপূর্ণ সহ অবস্থান চায় না এবং সকল রকম উগ্রপন্থী কাজ ও হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার বিষয়ে তারাই দায়ী বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমরা শুরু থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানের জোরের ঘটনার সংঘর্ষের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছি। সংবাদ সম্মেলনে 2018 ও 2024 সালের সংঘর্ষে 4 জন তাবলিগের সাথী নিহত হওয়ার বিষয়ে এই 4 জন সাথীকে ওই সংবাদ গতকালকের যে প্রেস ক্লাবের যে সম্মেলন, ওই সম্মেলনে একটা পক্ষের বলে দাবি করা হয়, যেটি ছিল চরম মিথ্যাচার। ওইখানে 3 জন সাথী আর একজন, মোট 4 জন খুন হয়। তার 3 জনের মধ্যে 3 জন এক পক্ষের আর একজন এক পক্ষের। অথচ আপনারা শুনলে অবাক হবেন, যেটার এই যে 4 খুনের মামলায় যাদেরকে বাদী করা হয়, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে আপনার পরিবারে আপনি যদি খুন হন, কোনো সাংবাদিক ভাই এখানে যারা আছেন খুন হন, এই মামলায় আপনি খুন হলে এই খুনের কারণে মামলা করার জন্য কে এগিয়ে আসবে? সম্ভবত আপনার বাড়ির আপনার স্ত্রী, আপনার যদি বড় ছেলে থাকে, অথবা ওই পরিবারের জন্য কোনো অভিভাবক থাকে, তাহলে উনি মামলা করার জন্য বাদী হয়ে আসবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখলাম তৃতীয় পক্ষর একজন মানুষ, যিনি একটা লাশের নিজেকে দাবি করলেন, তার সঙ্গে ওই ব্যক্তির যিনি খুন হয়েছেন তার কোনো সম্পর্ক নাই। আমার কাছে এখন 3টা এফিডেভিট আছে আপনাদের কাছে, আপনাদেরকে আমি শো করতে পারবো। এই 3টা এফিডেভিট, আর যে 3 জন মানুষ খুন হয়েছে, তারা এই খুনের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য সরাসরি থানাতে মামলা দায়েরের জন্য এবং কোর্ট পর্যন্ত তারা গেছেন এবং কোর্টে তারা মামলা করার জন্য নিজেরা অভিযোগ দাখিল করছেন। কোর্ট এই মামলা তদন্তের জন্য প্রথম এটা আপনার পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্স পিবিআইতে দেয় এবং পরবর্তীতে এই পিবিআই এই বিষয়টা তদন্ত করছে। পিবিআই দেখছে যে এখানে 3 জন মানুষ যারা খুন হয়েছে, 3টা ফ্যামিলি, যেহেতু একটা হত্যাকাণ্ডের একটা ঘটনার কারণে 4 জন মানুষ খুন হয়েছে, এখানে 4টা হত্যা মামলা করার কোনো বিধান নাই। যে কারণে একজন মানুষ যখন এটা বাদী হয়ে মামলা করছেন, সঙ্গত কারণেই ওই 4 খুনকে এক মামলার মধ্যে ট্যাগ করে দেওয়া হয়েছে। অথচ আপনার পরিবারে যখন আপনি খুন হচ্ছেন, আপনার ছেলে, আপনার ওয়াইফ, আপনার বড় ছেলে বা এরকম আপনার পরিবারের কেউ মামলা করলো না, হঠাৎ করে রাজনৈতিকভাবে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে একটা মামলা করলো এবং সে দাবি করলো যে এই লাশটা কে, এটারও পরিচয় সে দিতে পারে না। মজার ব্যাপারে এটা ইনভেস্টিগেশনে অত্যন্ত চাঞ্চল্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এখানে যে 3 জন যারা তাদের ভিকটিমের হত্যার বিচার আজও পর্যন্ত পায়নি, 3টা মানুষ প্রাণ হারালো, 4 জন মানুষ খুন হয়েছে, 4 জনই তাবলিগের। কোন গ্রুপ এটা আমার বিষয় না আজকে। আমার বিষয়টা হচ্ছে এই খুনের সুষ্ঠু তদন্ত খুবই জরুরি। এখানে মিথ্যাচার করা হয়েছে। একটা গ্রুপ যারা সাংবাদিক সম্মেলন করেছেন গতকালকে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে, সচেতন আইনজীবী ফোরামের কথা বলে, তারা তাবলিগের কেউ না এবং তারা মিথ্যাচার করছেন। সেখানে সুস্পষ্টভাবে তারা বলছেন যে এই খুনগুলা তাদের লোক এবং এই খুনগুলো নির্দিষ্ট কিছু মানুষের কথা বলছে, যেটা এখনো তদন্তাধীন। এই মামলার তদন্তের পরে পুলিশ যেহেতু এখনো তদন্ত চলমান, এই অবস্থায় আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। আমিও ব্যক্তিগতভাবে বলবো না এই মামলায় অমুক খুনি বা অমুক খুন করে মানে সঙ্গে জড়িত, কারণ রাতের আধারে খুন হয়েছে। আপনাকে অবশ্যই সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স অ্যাক্টে এটা প্রমাণ উপস্থাপন করতে হবে। এটা এরকম না আপনি বলবেন আর ভিকটিম নাই, আপনি ভিকটিম ছাড়া একটা ভাড়াটিয়া মানুষ এসে পয়সার বিনিময়ে একটা মামলা দায়ের করে দিল আর এই মামলায় চলবে, এটা একটা দেশ এভাবে চলতে পারে না। আপনারা দেখছেন এই দেশ বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে বিচারহীনতার সংস্কৃতিতে জড়াই গেছে। সেম আপনারা দেখছেন এই সরকার ক্ষমতা গ্রহণের পর বিচারহীনতার এক সংস্কৃতি চালু হয়েছে। মব জাস্টিস
নামে নিরীহভাবে মানুষকে খুন করা হচ্ছে, খুনিদের কোনো বিচার হচ্ছে না। আজকে এটা আমার মনের মধ্যে কান্না থেকে আমি বলতেছি, যে কারণে আমি এখানে কোনো পক্ষের সমর্থন করতেছি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমার বক্তব্য তুলে ধরছি এবং সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত দাবি করতেছি। এইখানে খুবই বলা প্রয়োজন, সাংবাদিক ভাইয়েরা বা কোনো কেউ যদি দেখতে চান, এভিডেভিট আমার কাছে এই মুহূর্তে বিদ্যমান। 4 খুনের মধ্যে 3 জনের খুনি তার বাবা, তার ভাই, সরাসরি এই লাশ তাদের, এবং এই লাশের সঙ্গে কোন তাবলিগের কোন পক্ষ জড়িত তারা সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন, বরং তাদের মামলা নেওয়া হয়নি। উপরন্তু এই একটা গোষ্ঠী, তৃতীয় পক্ষ, যারা তাবলিগে ঢুকে, দাওয়াতে তাবলিগের এই 2 গ্রুপের মধ্যে কোনো বিরোধ নাই। আজকে আমি বলবো এই 2 গ্রুপ সারা পৃথিবীতে এদের কাজ চলতেছে, এবং আমি বলবো উভয়ই হক, কাউকে আমি বেহক বলবো না। কারণ এক পক্ষে আছে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম, আর এক পক্ষে আছেন মাওলানা আহমদ লাট সাহেব দামাত বরকাতুহুম। ওনারা উভয়ই আলেম, এবং ওনারাই ওনাদের উভয়ের জায়গা থেকে আজও পর্যন্ত মাওলানা সাদ সাহেবের মুখ থেকে মাওলানা আহমদ লাটকে কটাক্ষ করে একটা কথা বলা হয়নি, মাওলানা আহমদ লাটের পক্ষ থেকে কটাক্ষ করে মাওলানা সাদ সাহেবের গ্রুপকে কিছু বলা হয়নি। এই অবস্থায় আমার দাবি, যেহেতু দারুল উলুম দেওবন্দ এই বিষয়ে প্রথমে ফতোয়া ঠিক না, এটাকে ফতোয়া বলে না, ফতোয়া হিসেবে এটা আসেনি, একটা ইনস্ট্রাকশন দেয় মাওলানা সাদ সাহেবকে, তার বক্তব্যর কিছু ভুল আছে বলে উনি এটা উচ্চারণ করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম, এবং এইটার ভিত্তিতে সারা পৃথিবীতে এটাকে মিথ্যাচার করে বলা হয় ফতোয়া। উনি নিজেই পরবর্তীতে বলেন, এই দারুল উলুম দেওবন্দের মুহতামিম উনি বলেন উভয়ই হক, দুনোই হক, উনি উর্দুতে বলেন, এবং দুনোর কাজই ঠিক আছে। একইভাবে উপমহাদেশের 500 সেরা আলেমের মধ্যে মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম পাকিস্তানের, উনিও বলেন উভয়ই হক। আমিও, আমার ছেলে আজকে এই দেশে হাফিজ হচ্ছে, আলিম হচ্ছে, আমিও বলতে চাই উভয়ই হক। আপনার ইসলামে বিভিন্ন দল থাকতে পারে, আপনার মতভেদ থাকতে, আপনার বিভিন্ন রকম আপনার মতপার্থক্য থাকতে পারে, এখানে অ্যাগ্রেসিভ হয়ে আপনি একজনকে সঠিক আর একজনকে বেঠিক বলার কোনো রাইট নাই। আল্লাহ আমাদের হাদিসের মধ্যে আছে যে শেষ জামানায় 73 পক্ষ হবে মুসলমানের গ্রুপ, 73 পক্ষের মধ্যে 1 পক্ষ জান্নাতি হবে। কোন সেই পক্ষ? এটা কি আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে? বলেননি। তাহলে আজকে আমরা কেন এই বিধাভেদ শুধুমাত্র বাংলাদেশে? আমি আজকে এই প্রশ্ন সাংবাদিকদের কাছে এবং পাশাপাশি বাংলাদেশের সরকারের কাছে রাখতে চাই। সর্বশেষ আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গত 4 দিন আগে টেলিফোনে কথা বলছি, উনি আমাকে 3 মিনিট সময় দিচ্ছেন, এবং আমি ওনাকে প্রশ্ন করি, এটার পরে উনি আবার একটা সাংবাদিক সম্মেলন করে ওনার বক্তব্য পরিষ্কার করছেন। আমার প্রশ্ন ছিল, যিনি বড় একজন আলেম, বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়, এবং ওনার কাছে অনেক বিষয়ে অনেক তথ্য আছে, উনি নিজেই বলছেন আমি এই দাওয়াতে তাবলিগের এই সমস্যাকে সমাধান করতে চাই। উনি সমাধানের কথা বলে যখন উনি কমিটি ঘোষণা করে দিলেন, আজকে 1 মাসের বেশি এই কমিটি ঘোষণা হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে, এই তৃতীয় পক্ষর হস্তক্ষেপের কারণে এক পক্ষ তাদের কমিটির 2 জনের নাম প্রকাশ করছে, আরেক পক্ষ আজও পর্যন্ত 2 জনের নাম প্রকাশ করেনি। আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, কোন পক্ষ নাম দিছে 2টা, আর কোন পক্ষ নাম দেয়নি? তো উনি বলেন যে অমুক পক্ষ দিছে, অমুক পক্ষ দেয়নি। বলে আমি তো কাউকে ফোর্স করতে পারবো না নাম দিতে। উনি খুব সুন্দর সাবলীল বক্তব্য প্রদান করেন। এই অবস্থায় আমরা দেখছি তৃতীয় পক্ষ এই ঘটনাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সচেতন আইনজীবী ফোরাম নামে একটা মিথ্যাচার করছে, এবং এক পক্ষের উপরে এই খুনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকের সাংবাদিক সম্মেলনের আপনাদের এই কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে গত যে 4 জন খুন হয় টঙ্গীতে গত ডিসেম্বরে, আপনার জোরের আগে, এখানে বেলাল নামে একজন সাথী খুন হন। সেই বেলালের বাবা, আরেকজন মিজানের বাবা, 2 জনের 2টা এফআইআর কপি এই মুহূর্তে আমার সামনে আছে, যাদের মামলাকে রেকর্ড করা হয়নি। কেন বলা হয়েছে? এই ঘটনা একটা মামলা হয়েছে, যেহেতু 4 জন খুনে একটা মামলা করা হয়েছে, এবং সেই ভিকটিম কারণ না, আপনার পরিবারের কেউ না। এখন আপনার পরিবারের কেউ না, ওই লাশকে আপনি কিভাবে দাবি করবেন? এটাকে রাজনৈতিকভাবে চাপা দেওয়া হয়েছে, ঠিক স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে, আওয়ামী আমলে যেভাবে করা হয়েছে, একইভাবে এই সময় এই গভর্নমেন্টের, যেটাকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলি, সেই বৈষম্য বিরোধী সরকারও বাধ্য হয়েছে কোনো কারণে এই তৃতীয় পক্ষর চাপে। এই তৃতীয় পক্ষ কারা? আমি আজকে মাননীয় সরকার বাহাদুর সহ সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই তৃতীয় পক্ষ খুঁজে বের করার দায়িত্ব আমার না, দূর থেকে এই তৃতীয় পক্ষ খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আজকে যে কারণে আমরা দেখলাম, শুধুমাত্র আজকে এখানে এই অবস্থা সৃষ্টি করা না,
পাশাপাশি আমরা দেখছি মসজিদ থেকে জামাত বের করে দিয়ে মব তৈরির ঘটনা করা হচ্ছে। সকল উস্কানি এবং সংঘাতময় পরিস্থিতির জন্য একটি পক্ষের উগ্রতাই দায়ী বলে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা তৃতীয় পক্ষ, এরা তাবলিগের কেউ না। তাবলিগের এই দুই পক্ষকে যদি তৃতীয় পক্ষ বাদে এই সরকার যে প্রস্তাব দিচ্ছেন যে দুইজন এই পক্ষ থাকবে, দুইজন আর এক পক্ষের থাকবে, বিবাদমান দুইটা গ্রুপ, একটা আলমী শুরা, একটা মাওলানা সাদ সাহেবের পন্থী যেটাকে বলা হয় মূলধারা তাবলিগ, যদি এই 2-2-4 আর সরকারের 3 যেটা সরকার গঠিত যে কমিটি করছে, আমি বিশ্বাস করি এটার মাধ্যমে দাওয়াতে তাবলিগের সুষ্ঠু সমাধান আসবে। এরপরে আমি বলতে চাই যে জাতীয় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ধর্মীয় বিরোধকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র ও নানান জায়গায় মত সৃষ্টি করা হচ্ছে যাতে অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে। আর ঠিক নির্বাচনের আগেই 5 দিনের জোর চলে আসছে এবং ইজতেমার তারিখ ঘোষণার কথা। সরকার এই কারণে গত 2-3 দিন আগে যখন ধর্ম উপদেষ্টা সাহেব মহোদয়ের সঙ্গে কথা বলি, উনি বলেন এবছর আর আমরা ইজতেমা করব না, জোরও করব না। উনি নিতান্ত সুন্দর পদক্ষেপ নিচ্ছেন বলে আমি মনে করি। কারণটা হচ্ছে এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য ওনারা অবশ্যই যে কোনো সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করবে। উনি সুস্পষ্টভাবে বলছেন এইটা যে পরবর্তী রাজনৈতিক গভর্নমেন্ট আসবে তারা ব্যবস্থা নিক। কিন্তু আজকে আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আমরা মনে করি যে সম্মেলন গতকাল করা হয়েছে সচেতন আইনজীবী ফোরামের নামে সেই ষড়যন্ত্র থেকে উস্কানি এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি করার সৃষ্টির অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। এসব বিষয়ে সুষ্ঠু রাষ্ট্রীয় সমাধান ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। গতকাল সম্মিলিত আইনজীবী ফোরাম নামে যে ভুইফোর সংগঠন সংবাদ সম্মেলন করেছেন তারাই প্রকৃতপক্ষে তৃতীয় পক্ষ। তারা চায় না তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, সর্বশেষ গত জুন মাসে বর্তমান সরকার তাবলিগ জামাতের এই উভয় পক্ষ নিয়ে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানের একটা পথ বের করছিল। আলোচনার মাধ্যমে যখন উভয় পক্ষ সমাধানের বিষয়ে একমত হয়েছে, ঠিক সেই মুহূর্তেই সম্মিলিত আইনজীবী ফোরাম ইচ্ছাকৃতভাবে সংবাদ সম্মেলন ডেকে ভিত্তিহীন, বানোয়াট ও অপপ্রচারমূলক বক্তব্য প্রদান করে এই সমঝোতার পথ রুদ্ধ করার চেষ্টা করছে। আজ 1 মাসের বেশি অতিবাহিত হলেও ওই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সরকার ঘোষিত 7 সদস্যের কমিটিতে আজও পর্যন্ত একটা পক্ষ থেকে 2 সদস্যের নাম আজও পর্যন্ত প্রদান করা হয়নি। আমি সুদূর আমেরিকা থেকে সরাসরি সরকারের বিভিন্ন মহলে, শুধু ধর্ম উপদেষ্টা না, কথা বলে নিশ্চিত হয়েছি যে তাবলিগের এই সমস্যার সমাধানের জন্য আরেকটা পক্ষ থেকে 2 সদস্যের নাম প্রদান সহ সরকারের 4 জন সদস্যের নামের মাধ্যমে তাদের সম্মিলিতভাবে বসার মাধ্যমে আপনার টঙ্গী ইজতেমার ময়দান এবং কাকরাইলের হিস্সা উভয়কেই সমানভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব। এবং এইখানে যে কথাটা আমি লাস্ট বলবো, এই টঙ্গী ইজতেমা ময়দান এবং যেটা আজকে যেটা আপনার কাকরাইল মার্কাজ, এইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দান করা। আর আগামী সরকারের কাছে, শুধু এই সরকার না, আগামী সরকারের কাছে আমরা এই আশাবাদ ব্যক্ত করি যেই সরকার গঠন করবে ওনারা যেন এই বিষয়ে যত্নবান হন। যদি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তী তাদের কি দৃষ্টিকোণ, তাদের কি দৃষ্টিভঙ্গি, তাদের কি অ্যাকশন, এটার উপরে আমরা আশা প্রকাশ করতেছি। পাশাপাশি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই 4 খুনের মামলা সহ এই জাতীয় যত রকম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়েছে এগুলোকে সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সরকার সুনির্দিষ্ট খুনিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে চার্জশিট সহ গ্রেপ্তার করতে সরকার তার যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। এখানে আমি কোনো পক্ষ বা কোনো বিপক্ষর কোনো কথা বলিনি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারেন। আমার প্রশ্ন হলো যে আপনি সুন্দর বক্তব্য উপস্থাপন করছেন, তাবলিগের যে তৃতীয় পক্ষ বলতে আসছেন, একজন তৃতীয় পক্ষের কারণে 2 পক্ষ হচ্ছে না। এই তাবলিগ জামাতের এই 2 ভাগটা, এটা আজকে থেকে না, দারুল উলুম দেওবন্দ থেকে আপনারা সবাই অনলাইনে দেখবেন। এই ব্যাপারে মাওলানা সাদকে বারবার সতর্ক করার পরে ওনাকে সরাসরি বলা হয়েছে যে উনি আর দাওয়াতে তাবলিগের যে মজলিসে সুরা বসছিল এবং ওনার সিনিয়র মুরব্বী পাকিস্তানের উনাকে বলছিল বৈশা মজলিসে সুরা মাধ্যমে এটা শেষ করার জন্য, আমিরের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু উনি এটা মানে নাই। মাওলানা সাদ সাহেব উনি নিজেই যে কথাটা বলছেন যে এটা আমাদের সংগঠন, এটা আমরা করবো, উনি ছিঁড়ে ফেলাই দিচ্ছেন। এই ব্যাপারে আপনার কি মত? বাংলাদেশে যে মার্ডার হয়েছে, 4 জন মার্ডার হয়েছে এবং এতে
ফার্স্টে যে যে ছেলেটাকে এখনো জেলখানায় আছে এবং যে মুফতি ব্রাদার ওয়াসিফ যিনি আছে বাংলাদেশের তাবলিগের বর্তমান সাতপন্থীদের যে প্রধান, উনার যে উগ্রতা দেখা গেছে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য রাতের অন্ধকারে এরা জিকিরের সাথে, সেটা সারা ওয়ার্ল্ডের সবাই দেখছে ভিডিওর মাধ্যমে যে হত্যা করছে। কারণ এই সম্বন্ধে আপনার কি মতামত? আপনি বলতেছেন এটা তৃতীয় পক্ষ করছে। জি জি, আমি খুব সুন্দর জবাব দিচ্ছি। আপনি যে কথাটা বলছেন মাওলানা সাদ সাহেব নিয়ে, এটা সম্পূর্ণ আপনি আপনার নিজের ব্যক্তিগত মতামত। মাওলানা সাদ সাহেব আজও পর্যন্ত কোনো মিডিয়া এবং কোথাও কোনো বক্তব্য প্রদান করেননি। ওনার বিরুদ্ধে অনেক সমালোচনা, এবং আজও পর্যন্ত উনি ওনার নিজের জবান থেকে একটা কথা উচ্চারণ করেননি। ইভেন বিরোধী পক্ষ হিসেবে আজকে যাদেরকে দাঁড় করানো হয়েছে আলমী শুরা, তারাও কোনো নিজেদের পক্ষ থেকে একটাও কথা প্রচার করেননি। আর আপনি দারুল উলুম দেওবন্দের যে কথা বলছেন, দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে যে ফতোয়া ইস্যু করা হয়েছিল, ওনারাই আবার ওই, আপনি যদি ফতোয়া পেজে যান দেখবেন ওটা ফতোয়া না, একটা ইনস্ট্রাকশন ছিল। বলছে এটাকে উইথড্র করা হয়েছে, কারণ মাওলানা সাদ সাহেব একজন মানুষ, উনি ভুলের ঊর্ধ্বে না। উনি যদি কোনো ভুল কথা বলেন, উনি এই পর্যন্ত 4 বার রুজু করছেন। হ্যাঁ, উনি যদি উনার কোনো বয়ানের মধ্যে কোনো কিছু বলে থাকেন, উনি বলছেন এটার জন্য আমি মাপ চাই, এবং এটা রুজু করার ইসলামী শরীয়তের বিধান আছে। উনি রুজু করার পরে এইটাকে সাপোর্ট করছেন দারুল উলুম দেওবন্দ এবং উপমহাদেশের 1 নম্বর আলেম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম, উনিও বলছেন দুনোই ঠিকই। এই অবস্থায় এই সমস্যার সমাধান হয়ে গেছে, ওনাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই। বাংলাদেশ নিয়েও ভাই যেটা বললেন যে উনি একজনের নাম উচ্চারণ করছেন, বলছেন যে ওয়াসিফুল ইসলাম, যিনি দাওয়াতে তাবলিগের বাংলাদেশের প্রধান। আসলে উনি বাংলাদেশের দাওয়াতে তাবলিগের প্রধান না। দাওয়াতে তাবলিগের এরকম কোনো প্রধান বলে কিছুই নাই। একটা মজলিসের শুরা আছে দাওয়াতে তাবলিগের, এখনো কোনো একক আমির হয়নি। এইখানে 3 জন শুরা জীবিত ছিলেন, লাস্টে একজন গত ঠিক এখন থেকে 15 দিন বা 20 দিন আগে মারা গেছেন। এখনো 2 জন শুরা জীবিত। এই 2 জন শুরার মধ্যে নিজামুদ্দিন থেকে কাউকে সুনির্দিষ্ট বলে দেওয়া হয়নি যে কে প্রধান। কাজেই সৈয়দ ওয়াসিফুল ইসলাম দামাত বরকাতুহুমকে যদি কেউ বলে প্রধান, এটা আসলে আপনাকে জানতে হবে, এবং উনি এই কাজের এখনো প্রধান না। 2 জন শুরা জীবিত, যেহেতু একক আমির নাই, একক আমির না থাকার কারণে কাউকে আপনি প্রধান বলতে পারেন না। পাশাপাশি যেখানে পাকিস্তান কেন্দ্রিক এই সমস্যাটার সমাধান, যেটা মজলিসের শুরার কথা বলছেন আপনি, যে শুরাটা গঠন করা হয়েছে পাকিস্তান থেকে, সেই পাকিস্তান ও দাওয়াতে তাবলিগের কাজের কোনো বিরোধিতা নাই। ইন্ডিয়া, যেখানে এই তাবলিগের যে বিবদমান যে 2টা গ্রুপ, এই 2টা গ্রুপের 2 প্রধান থাকে ইন্ডিয়ায়। মজার ব্যাপার দেখেন, আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলছি, একজন মাওলানা সাদ আর একজন আহমদ লাইট হুজুর দামাত বরকাতুহুম, 2 জনই ইন্ডিয়াতে থাকেন। মজার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াতে এই কাজে কেউ কাউকে বাধা দেয় না এবং সুন্দরভাবে সবাই কাজ করে। সমস্যা হচ্ছে বাংলাদেশে, কারণ ইন্ডিয়াতে তৃতীয় পক্ষ নাই, পাকিস্তানে তৃতীয় পক্ষ নাই, পাকিস্তানের কোনো মসজিদ এবং মাদ্রাসা থেকে কাউকে বের করে দেওয়া হয় না, শুধু বাংলাদেশে বের করে দেওয়া হয়। কেন? কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক তৃতীয় পক্ষ এটাতে হস্তক্ষেপ করছে। এটা দায়িত্ব সরকারকে বের করা। আজকে আপনি দেখেন, আমি বাধ্য হয়ে বলতে বাধ্য হচ্ছি, মাওলানা সাদ সাহেব 3 মাস আগে আমেরিকাতে ইজতেমায় আসছেন, এবং উনি আমেরিকার ইতিহাসে সব থেকে বড় ইজতেমা করে গেছেন। এটার পরেই কানাডাতে ইজতেমা করছেন তারপরের সপ্তাহে, এবং অনেক বড় ইজতেমা করছেন। তারপরে উনি লন্ডনে ইজতেমা করছেন, পরপর 3টা দেশে ইজতেমা করছেন। আমি যদি কোভিডের পর থেকে শুরু করি, 2022-এ উনি সর্বপ্রথম বাংলাদেশে যখন বিশ্ব ইজতেমা বাধাগ্রস্ত হয়েছে 2018, এরপরে কোভিডের কারণে ইজতেমা বাধাগ্রস্ত হয়েছে, বিশ্ব ইজতেমায় ঐতিহ্য নষ্ট হয়েছে। 2018-র পরে কোভিডের টাইমে তখন আর ইজতেমা হয়নি। 2022-এ প্রথম বিশ্ব ইজতেমা হয় মালয়েশিয়ায়, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী, এই যদি উনি বিতর্কিত হন মাওলানা সাদ, আমি কারোর পক্ষ নিয়ে বলতেছি না, ওনাকে রিসিপশন করেন এবং ওইখানে পৃথিবীর 100টা দেশের মানুষ উপস্থিত হয়, কেউ তো মাওলানা সাদকে আসতে বাধা দেননি। 2023-এ বিশ্ব ইজতেমা হয়েছে মরক্কোতে, মরক্কোর উপপ্রধানমন্ত্রী মাওলানা সাদকে অ্যাকসেপ্ট করছেন, ওইখানে কেউ বাধা দেননি এবং কোনো কথা হয়নি, বাংলাদেশের মতো উগ্রতা আসেনি, কারণ এখানে উগ্র, সেখানে আলেমরা ছিল সব। তারপরে 2023 গেল, 2024-এ বিশ্ব ইজতেমা হয়েছে 2টা, একটা হয়েছে ডারবান সাউথ আফ্রিকায়, তারপরের সপ্তাহে হয়েছে আজকে হাফসা, যেখানে সৈয়দ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মভূমি, সেই ইথিওপিয়ার হাফসাতে পরপর 2 সপ্তাহে 2টা বিশ্ব ইজতেমায় 2024 হয়েছে, এবং পৃথিবীর সর্ববৃহৎ মজলিস হয়েছে হাফসাতে, এবং যেখানে বলা হয়েছে এই যাবৎকালের তাবলিগ সৃষ্টির 100 বছরের ইতিহাসে এত মানুষ আসেনি। তাহলে এই মানুষটাকে ওইখান থেকে, ওইখানকার যে মেয়র, সিটি মেয়র, সমস্ত হোটেলকে ফ্রি করে দিছে,
যদিও দাওয়াতে তাবলিগের সব ব্যবস্থা ছিল, এটা লোকাল নিউজে আসছে এবং বলছে যে কোনো মেহমানের কাছ থেকে খাবারের পয়সা নেওয়া হবে না, সরকার তাদেরকে হেল্প করছে। তাহলে ওইখানে কেন তাদের বাধা দেওয়া হয়নি? আজকে আমেরিকাতে বাধা দেওয়া হয়নি, আজকে কানাডায় বাধা দেওয়া হয়নি, লন্ডনে বাধা দেওয়া হয়নি, ইন্ডিয়ায় পৃথিবীর বড় বড় ইস্তেমা হয়, ভোপাল ইস্তেমা, আওরঙ্গাবাদ ইস্তেমা, মুম্বাই ইস্তেমা, সেখানে আলমী সুরার ইস্তেমা হয়। আলমী সুরার যে আমাদের আহমদ লাট হুজুর যিনি এইখানে ইস্তেমা করছেন, আমি ওই ভাই আজকে যিনি কোশ্চেন করছেন উনি জানে, ওনার সঙ্গে আমি ছিলাম ওই ইস্তেমাই। আহমদ লাট হুজুর সেই ইস্তেমাই মৌলানা সাদ সাহেবকে আমির মেনে উনি এই ইস্তেমা পরিচালনা করতে আসছেন 2008 সালে 2009 সালে পেনসিলভেনিয়ায় অনেক বড় ইস্তেমা হয়েছে। আর সেই 2009 সালে যদি আহমদ লাট হুজুর নিজের মুখে উনার, আপনারা যদি চান এটা আমাকে এখন বের করতে হবে, উনি মৌলানা সাদ সাহেবকে আমির মানছেন 2009 সালে। উনি যদি 2009 সালে মৌলানা সাদ সাহেবকে আমির মেনে এখানে আসতে পারেন, আমি বিতর্ক চাচ্ছি না, তাহলে হঠাৎ করে এই আমির আজকে আমির হলো না কেন? আমিরকে কেন আজকে আপনি বিরুদ্ধে বলতেছেন? এইটার পিছনে আমি যেতে চাই না। আমি এরপরে আসতে চাই, এই আহমদ লাট হুজুর উনি অত্যন্ত সম্মানীয় মানুষ, একজন ওলামা নিয়ে বলার আমার কোনো রাইট নাই। ইভেন মৌলানা সাদ সাহেবকে নিয়ে বলার কোনো রাইট আমার নাই। ইভেন বাংলাদেশের কোনো ওলামাকে নিয়েও আমি আজকে কোনো কথা বলি নাই। এবং আমার বক্তব্য হচ্ছে খুব সুস্পষ্ট, আমরা এই হত্যাকাণ্ড সহ দাওয়াতে তাবলিগের যে বিপদমান দুইটা গ্রুপ আছে, আমি ওয়াসিফুল ইসলাম দামাত বরকাতুহুমকে আমি বাংলাদেশের যেহেতু এখনও তাকে আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়নি, এই অবস্থায় প্রধান হিসেবে যদি আপনি মনে করেন, আমি এখনো মনে করি না। কারণটা হচ্ছে এইটা একমাত্র নিজামুদ্দিন থেকেই, যেটা এখনো ওনারা ফলো করেন, তারা ঘোষণা দিবে। যেমন ওই গ্রুপের মাওলানা জুবাইর হোসেন দামাত বরকাতুহুমকে ওই গ্রুপের প্রধান করে বলা হয়েছে। অবশ্যই আমি তারপরে আমি সম্মান রেখে আমি কথা বলতে চাই। আমি মাওলানা মামুনুল হক হুজুরের পরে সম্মান রেখে কথা বলছি। এখন তৃতীয় পক্ষ কারা, এইটা বের করার জন্য ইভেন মাওলানা মামুনুল্লাহ হুজুর গত এক মাস আগে আপনি দেখবেন, যদি আপনাদের কাছে ভিডিও আছে, উনি সুস্পষ্টভাবে বলছেন আমি উভয় পক্ষকে মীমাংসার চেষ্টা করতেছি। উনি এত বড় একজন মানুষ বাংলাদেশে, মাওলানা মামুনুল্লাহ দামাত বরকাতুহুম, যিনি ডাক দিলে লক্ষ লক্ষ মুসলিম জনতা চলে আসেন। আজকে তো আমি কারোর বিরুদ্ধে বলতে নেই। আজকে আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে প্রিয় ভাই। এখানে আসলে বিতর্কের জন্য আসিনি। আমার মূল বিষয়টা হচ্ছে আমার ভিতরে পেইন। আপনি আপনার বাচ্চাদেরকে আলেম তৈরি করতেছেন, হাফেজ বানাচ্ছেন, আমিও আলেম তৈরি করতেছি, হাফেজ বানাচ্ছি। আমাদের উদ্দেশ্য এই হাফেজ আলেমদের পরে সম্মান করা। আপনি আমি সাধারণ মানুষ, আমাদের কোনো দাম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাম আছে এই আলেম ওলামাদের কাছে, যাদের বিচার আল্লাহ আলাদা করবে। আর আমার আপনার বিচার করবে আল্লাহ প্রকাশের সবার সামনে। আমার অপরাধকে আল্লাহ বের করে দিবে, এই আলেমদের অপরাধ বের করে দেবে না। কাজেই আমি যে আলেম সম্পর্কে জানি না, তার বিরুদ্ধে যদি আজকে আমি মিথ্যা অপবাদ রটাই, রোজ কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে কৈফিয়ত করতে হবে। যেহেতু ওই আলেমের বিচার, আজকে মাওলানা সাদ সাহেবের বিচার বা আহমদ লাট হুজুর, ইব্রাহিম দৌলা হুজুরের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলাদা স্পেশাল কেয়ারে করবে। কাজে আমি ওনাদের মতো এত বড় মানুষকে নিয়ে, উভয় পক্ষের মানুষকে নিয়ে বলার মতো রুচি আমার নাই এবং আমি এটা চাই না। আমি চাই, যেহেতু বড় বড় ওলামারা বলছে দুনোই হক হে, একথা বলছে দারুল উলুম দেওবন্দ এবং মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম। এই অবস্থার পরে এই যে মুফতি এই দুইজন সবার সঙ্গে যাচ্ছে। মজার ব্যাপার, শুধু আমরা বাংলাদেশ এটার বিরুদ্ধে। এখনো আমি কারোর পরে কোনো আক্ষেপ বা ক্ষোভ রেখে বলতে চাই না। আমরা চাই, আসেন, মসজিদ মাদ্রাসা এগুলো আল্লাহর সম্পদ। এখানে আজকের মালিকানা আপনি আমি প্রতিষ্ঠিত করে যদি আজকে সাময়িক বাহাদুরি নিতে চাই তৃতীয় পক্ষ যারা, এটা অন্যায়। আমার আর কোনো আসলে আমি আমি দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কারোর পরে আমার কোনো খারাপ ধারণা নেই ভাই। আর আমার কথার কারণে যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি মাপ চাচ্ছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। এই কথাগুলো আসলে বলার উদ্দেশ্য মূলত আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে, যেহেতু আমি নিজে স্বরাষ্ট্র সহ উপদেষ্টা খোদাবাগ স্যার এবং ধর্ম উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সরাসরি কথা বলছি, এই বিষয়ে কথা বলার পরে তাদের কাছ থেকে তাদের আন্তরিকতা দেখছি, কিন্তু তৃতীয় পক্ষের কারণে এটা হচ্ছে না বিদায় ওনারাও মন্তব্য করছেন। এখন তৃতীয় পক্ষটা বের করার দায়িত্ব আমার না, আপনার না, ওনাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সরি, আমার পরিচয় হচ্ছে, আমার পুরো নাম শেখ ওয়াহিদুজ্জামান। আমি দাওয়াতে তাবলিগের একজন নগণ্য 3 দিন দেওয়া একজন সাথী। আমি আলেম না, ওলামা না। আমি দাওয়াতে তাবলিগের মেহনত ভালোবাসি। আমি উভয় গ্রুপকে যথেষ্ট রেসপেক্টের সঙ্গে দেখি এবং উভয় গ্রুপের পরে আমার যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আছে, কিন্তু আমি মাওলানা সাদ সাহেবকে আমার আমির হিসেবে মানি এখনো পর্যন্ত। ধন্যবাদ।